তো আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর প্রথম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি দিয়ে এদিনের নতুন যে ব্যাচ এটা শুরু করছি। এবং আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনারা যে বা যারা এতদিন যে সুযোগের অভাবে প্রিপারেশন নিতে পারেন নাই, ক্লাস করতে পারেন নাই, অথবা যে কোনো যৌক্তিক কারণে হোক আসতে পারেন নাই, বা পড়াশোনায় যদি ফাঁকিও থেকে থাকে, ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। মানে দেরিতে হওয়ার মানে একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে থেকে, ধরেন আমি ধরে নিই আপনারা এলএলবি তেও কিছু পড়েন নাই, জীবনে কোনোদিন কিছু পড়েন নাই, একেবারে আপনাদের মাথা পুরাই ফাঁকা, ব্রেনে কিছু নাই। তো আপনি যদি এই মুহূর্তে আমরা রেগুলার যে পড়াটা পড়বো আর কি আজকে থেকে, এটা যদি আপনি অনুসরণ করেন, আপনার আর কোনো কিছু পড়া লাগবে না। প্রতিদিনের ক্লাসে যা পড়বো এটা আগামী ক্লাসে এটা কি পড়ে আসবেন, এটা হলো আপনার প্রাথমিক দায়িত্ব। এবং এভাবে হলে হবে কি, আস্তে আস্তে আপনার পড়ার পরিমাণ বাড়বে, কিন্তু প্রথম দিকে অল্প। যখন আপনার একসাথে ফৌজদারি কার্যবিধি শেষ করে ফেলবেন, তখন আমরা শুরু করব দণ্ডবিধি। তখন দণ্ডবিধি রেগুলার পড়তে থাকবেন, আর ফৌজদারিটা কি রিভিশন দিতে থাকবেন। আবার যখন দণ্ডবিধি শেষ হয়ে যাবে, তখন আমরা শুরু করব দেওয়ানি কার্যবিধি। তখন দেওয়ানি কার্যবিধি রেগুলার পড়তে থাকবেন, আর যে দুইটা শেষ হয়ে গেল এই দুইটা কি রিভিশন দিতে থাকবেন। আর ইতিমধ্যে তো ধরেন আজকে আমরা যা পড়বো, আগামী দিন এর উপরে ক্লাস টেস্ট হবে। যা পড়বো এতটুকুর উপরই, আজকে আমরা যা পড়বো আগামী দিন এটার উপরে ক্লাস টেস্ট হবে। তো এই আর কি, আজকে থেকে আমরা শুরু করতেছি। আমরা আশা করি ইনশাল্লাহ বার কাউন্সিল পরীক্ষার আগে আমরা খুব ভালোভাবে শেষ করতে পারবো। এবং যত পরীক্ষা টরীক্ষা আছে, প্রচুর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আপনাদের যদি নেক নিয়ত থাকে, যদি পরিশ্রমে করার ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অ্যাডভোকেট হিসেবে এই 2025 সালে যে পরীক্ষা হবে, এই 25 সালে যেন সবাইকে কবুল করে নেন, আমিন। ঠিক। তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সো আর একটা কথা বলি, আর একটা কথা হচ্ছে যে আপনি কখনো এইভাবে চিন্তা করবেন না যে অমুক তো 2 বছর ধরে পড়তেছে, আমি তো আজকে মাত্র শুরু করলাম, আমার দিয়ে কি হবে। অমুকের সাথে আপনার তুলনা দেওয়ার দরকার নাই, আপনার পরীক্ষা তো আপনি দিবেন, আর অমুকের পরীক্ষা দিবে অমুক। তো আপনার লড়াই কখনো অন্য আর একজনের সাথে না, আপনার লড়াই কার সাথে, আপনার সাথে। এবং আমার এই জীবনে আমি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক সময় এমন পরীক্ষা যে আমার প্রিপারেশন আমারও যদি নিজে প্রশ্ন করতে দেয়, তাহলে আমার প্রিপারেশন অনুযায়ী ওই পরীক্ষা খুব বেশি ভালো হওয়ার কথা না। কিন্তু আল্লাহর উপর ভরসা করে গেছি, দেখেছি যে আমার যে কল্পনার চেয়েও পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো ওই পরীক্ষা ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আমার ন্যূনতম প্রচেষ্টাটা থাকতে হবে। না হলে তো আমি শুধু আশা করে গেলাম কিন্তু পরিশ্রম করলাম না, তাহলে কিন্তু হবে না ভাই। তো আজকে আমরা ফৌজদারি কার্যবিধি শুরু করতে যাচ্ছি। ফৌজদারি কার্যবিধি হচ্ছে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের মোট 7টা সাবজেক্ট আছে। আপনারা জানেন এই 7টা সাবজেক্টের মধ্যে ফৌজদারি থেকে 20 মার্ক থাকে, দণ্ডবিধি থেকে 20 মার্ক থাকে, দেওয়ানি কার্যবিধি থেকে 20 মার্ক থাকে, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10 থাকে, সাক্ষ্য আইন থেকে 15 থাকে, তামাদি থেকে 10 থাকে, এবং বাংলাদেশ বার কাউন্সিল থেকে 5 থাকে। এই হলো আপনার 100 মার্কের মানবন্টন। এবং আপনার পাশ করতে লাগবে মাত্র 50। পাশ করতে লাগবে কত, 50। এবং আপনি যদি, আমরা এখানে যতটুকু পড়বো, আমরা সব পড়ার দরকার নাই, আমরা সব জানতা না। আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো পড়বো, যা কষ্ট কম করলে বেশি ফল পাবো, সেটা আপনার আগে করতে হবে। তো আমরা এখানে যা পড়বো, আপনি ফৌজদারিতে যে সবচেয়ে কমও পারেন তার ন্যূনতম এখানে 20-এ 12 পাওয়া উচিত। ফৌজদারিতে 12, যে সবচেয়ে কমও পড়েন দণ্ডবিধিতে 20-এ কত, 12, তাহলে 12 12 কত, 24। আমি সবসময় এটা বলে থাকি, যদি আপনি দেওয়ানি কার্যবিধিতে একেবারে কম পারেন, তাতেও আমরা যতটুকু বলবো, এই প্রিপারেশন যদি আপনার থাকে, আর 12 কত, 3 12 36। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা যা পড়বো ইনশাল্লাহ আপনার 7 পাওয়া উচিত। 36 আর 7 কত, 43। আমরা সাক্ষ্য আইন থেকে যা পড়বো 15-তে ইনশাল্লাহ 10 আপনার পাওয়া উচিত। 10-এর বেশি পাবো, বাট অ্যাটলিস্ট 10 ধরলাম। তাহলে কত হলো, 53। 53। তামাদি থেকে একেবারে কিছু না পড়লেও 6 পাবেন, 53 আর 6 কত, 59। আর বার কাউন্সিল থেকে তো 2 যে পারে না সেও 2 পাবে, 61। তাহলে 61টা যদি আপনার সঠিক হয় আর 39টা যদি ভুলও হয়, তবুও 50-এর বেশি থাকে। বুঝতে পারছেন? এখন জি,
হ্যাঁ অবশ্যই কাটপার কাছে, কাটপার তো 0.25, 0.25। তো আপনার যদি 60টা সঠিক হয়, আমি তো আশা করতেছি আপনি তো সব দাগাবেন না, আপনি যা, আমি অ্যাটলিস্ট একটা ধারণা দিলাম, যদি কেউ যদি সবও দাগায়, তার যদি 60টা সঠিক হয় আর 40টা যদি কি হয়, ভুল হয়, তাতেও 50 থাকে। আর বার কাউন্সিলের নজির আছে যে 49.50 পাইছে, সেও পাস করছে। কারণ আপনি বলতে পারেন যে স্যার আপনি জানেন কেমনে, আমি জানি এইভাবে। ওই পরীক্ষার্থীরা ভাইবা বোর্ডে বিচারক জিজ্ঞাসা করছে, বিচারপতি, যে আপনি তো প্রিলিমিনারিতে 49.50 পাইছেন, আবার রিটেনে ওটা নিয়ে 50। ঠিক আছে, বিচারপতি ওনার এই কথা জিজ্ঞেস করছে, তার মানে 49 পয়েন্ট সামথিং পাইলেও বার কাউন্সিল কি পাস করায়। তো যাই হোক, এটা বিষয় না, আমরা ইনশাল্লাহ অনেক কথা বলে ফেললাম। যে আপনারা ইতিবাচক থাকেন, কখনো আশাহত হয়েন না, আর আল্লাহর উপর ভরসা রাখেন, আর আমি যা বলি সেটা শুনেন, এদিক সেদিক কান দিয়েন না। বুঝতে পারছেন? যা বলি যদি এদিক সেদিক যে আপনারে প্রলুব্ধ করার অফার আসবে 300 প্রশ্ন বা এইগুলাতে যে প্রলুব্ধ হবেন, তার আরো কয়েক বছর ঘোরা লাগবে ইনশাল্লাহ। এই বার কাউন্সিল পরীক্ষায় কষ্টের কোনো বিকল্প পন্থা নাই, কষ্ট আপনাদের করাই দিচ্ছি, মুখের সামনে সবকিছু খাবার ধরতেছি, আপনারা খালি চিবাইয়ে গিলবেন, এই আর কি। আর যদি কেউ বলে থাকে এই ধরনের কথা, যে আপনার চাবানোও লাগবে না, একেবারে পেটের ভিতর ঢুকাই দিবেন, তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা। যাই হোক, অনেক কথা বললাম। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা ইনশাল্লাহ আমরা আমাদের পড়া শুরু করি। প্রথমে দেখেন, আমাদের যে বার কাউন্সিলের যে 60টা আইন আছে, এই 60টা আইন বা আমাদের যত আইন আছে পৃথিবীতে, যত আইন আছে বলেন, বা বাংলাদেশে যত আইন আছেন, এই আইনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার তত্ত্বগত আইন, আর একটা হচ্ছে আপনার পদ্ধতিগত আইন। তো তত্ত্বগত আইনের আর একটা বাংলা প্রতিশব্দ হচ্ছে মৌলিক আইন, বা ইংরেজিতে বলে সাবস্ট্যান্টিভ ল। আর মূল আইন যেটা, আসেন আসেন, মূল আইন আর তত্ত্বগত আইন একই, ঠিক আছে, এটাকে বলে কি, সাবস্ট্যান্টিভ ল। অপরদিকে প্রসিডিউরাল ল এর বাংলা হচ্ছে আপনার পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল। তো এই দুইটা আইন আসলে কি, আমরা কিভাবে বুঝবো? বোঝার যে উপায় সেটা হচ্ছে যে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যে আইনে শুধু কোনো অপরাধের সংজ্ঞা, শাস্তি বা প্রতিকার সম্পর্কে আলোচনা করছে, দুইটা, হয় শাস্তি দিছে না হলে কি প্রতিকার, যে আইনে শাস্তি অথবা প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু ওই শাস্তি কার্যকর করার জন্য কিভাবে মামলা করতে হবে, বা ওই প্রতিকার পাওয়ার জন্য কিভাবে মামলা করতে হবে, কিভাবে মামলার বিচার হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে অনুসন্ধান হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে, তা কিন্তু তত্ত্বগত আইনে নাই। তো তত্ত্বগত আইনে শুধু বলা আছে কি, আপনার শাস্তি আর কি প্রতিকার। তো যে আইনে শুধু শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে, সে আইনটাকে বলে মূল আইন বা মৌলিক আইন বা তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। অপরদিকে যে আইনে এই শাস্তি দেওয়ার জন্য বা শাস্তি কার্যকর করার জন্য একটা মামলা কিভাবে করতে হবে, বা একটা প্রতিকার পাওয়ার জন্য মামলা কিভাবে করতে হবে, কিভাবে কার কাছে করবেন, কিভাবে বিচার হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে অনুসন্ধান হবে, কিভাবে রায় হবে, কিভাবে আপিল হবে, এইগুলা যে আইনে বলা আছে, সেই আইনটাকে বলে আপনার প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। আর একটা সিনোনিম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ল। তো ধরেন, আমরা যে আমাদের যে দণ্ডবিধি 1860, এই আইনে 511টা ধারা আছে। এই আইনে বিভিন্ন অপরাধ কি এর সংজ্ঞা দিয়েছে আর শাস্তি দিয়েছে। উদাহরণস্বরূপ বলি, বলা আছে চুরি কি, চুরির শাস্তি, চুরির শাস্তি ধরেন 3 বছর, কখনো 7 বছর, কখনো 10 বছর। ঠিক আছে, কিন্তু দণ্ডবিধিতে কোথাও বলে নাই যে চুরির মামলা আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, কার কাছে করবেন, কিভাবে তদন্ত হবে। তো দণ্ডবিধিতে যদি শুধু চুরির শাস্তি থাকে, তাহলে দণ্ডবিধি একটা কি আইন বলেন তো? মূল আইন। মূল আইন বা তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। ঠিক আছে, কিন্তু চুরির মামলা কিভাবে করতে হবে, থানায় করবেন নাকি কোর্টে করবেন, কিভাবে তদন্ত অনুসন্ধান হবে, কিভাবে ফাইলিং হবে, কিভাবে বিচার হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ হবে, কিভাবে রায় হবে, এই সব কিছু বলতে হচ্ছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে। তো এই জন্য ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা কি আইন? পদ্ধতিগত আইন। অর্থাৎ আরো সহজভাবে বললে, যে আইনে মামলা করার পদ্ধতি নিয়ে আলোচনা করছে, সেই আইনটাকে কি বলে? পদ্ধতিগত আইন। আর যে আইনে শাস্তি অথবা প্রতিকার নিয়ে আলোচনা করছে, সেটারে কি বলে? বলে। তাহলে আমরা আজকে যে সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি,
এখানে ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি মামলা করার বিভিন্ন পদ্ধতি বলছে, থানায় মামলা করবেন নাকি কোর্টে মামলা করবেন, কিভাবে বিচার হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে অনুসন্ধান হবে। কিন্তু ফৌজদারি কার্যবিধির কোথাও শাস্তির কথা বলে নাই যে অমুক অপরাধের শাস্তি এত, এই কথা ফৌজদারি কার্যবিধিতে বলে নাই। তাই ফৌজদারি কার্যবিধিতে যেহেতু বিভিন্ন পদ্ধতির কথা বলেছে, তাহলে ফৌজদারি কার্যবিধি কি আইন বলেন তো? পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। আর অপরদিকে ফৌজদারি মামলার ক্ষেত্রে দণ্ডবিধি হচ্ছে একটা কি আইন? মূল আইন। কারণ দণ্ডবিধিতে শুধু কি আলোচনা করা হয়েছে? শাস্তি আলোচনা করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে যদি এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে মূল আইন কোনটি? দণ্ডবিধি। ফৌজদারি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন কোনটি? ফৌজদারি কার্যবিধি। বুঝতে পারছেন? ঠিক একই ভাবে যে আপনারা যখন আমরা দেওয়ানি, আমরা দেওয়ানি আমাদের একটা সাবজেক্ট আমরা পড়বো সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিভিন্ন প্রকার দেওয়ানি মামলা প্রতিকার নিয়ে বলছে, যে দলিল বাতিল, দখল পুনরুদ্ধার, দলিল সংশোধন, চুক্তি রদ, নিষেধাজ্ঞা, এইগুলো সব বলছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। কিন্তু এই প্রতিকার গুলো পাওয়ার জন্য কিভাবে মামলা করতে হবে, কোন আদালতে মামলা করতে হবে, তা সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলে নাই। সো এই কারণে সুনির্দিষ্ট প্রতিকার আইন যেহেতু শুধু প্রতিকার বলছে, এটা কি আইন? মূল আইন। আর কিভাবে একটা দেওয়ানি মামলা করতে হবে ওই প্রতিকার পাবার জন্য, এই পদ্ধতিটা বলেছে দেওয়ানি কার্যবিধিতে। দেওয়ানি কার্যবিধি একটা কি আইন? পদ্ধতিগত আইন। তো যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি মামলার ক্ষেত্রে মূল আইন কোনটি? সুনির্দিষ্ট প্রতিকার আইন। যদি বলে দেওয়ানি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন কোনটি? দেওয়ানি কার্যবিধি। বুঝছেন? এগুলো আপনাদের চারটা, আরো তিনটা আছে সাবজেক্ট। তাহলে চারটার ভিতরে আমরা মূল আইন পাইলাম কয়টা? দুইটা, দণ্ডবিধি আর কি সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখন সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন আসলে কি? সাক্ষ্য আইনে সাক্ষ্য কিভাবে গ্রহণ করে বিভিন্ন পদ্ধতি নিয়ে বলতে, যে বোবা সাক্ষী সাক্ষ্য দিলে কি হবে, দলিল হারাই গেলে কি হবে, জেরা কিভাবে হবে, জবানবন্দি কিভাবে, বৈরী সাক্ষী কিভাবে হবে, প্রমাণের দায়ভার কার, এই যে যে বিধিবিধান, বিশেষজ্ঞের মতামত কি, এই সব কিছু সাক্ষ্য আইনে আছে। সাক্ষ্য আইনে কোথাও শাস্তির কথা বলে নাই। তো সাক্ষ্য আইন একটা আপনাদের আপনাদের মতামত অনুযায়ী কোন ক্যাটাগরিতে পড়ে? মূল আইন নাকি পদ্ধতিগত? পদ্ধতিগত আইন। বুঝতে পারছেন? এরপরে আছে তামাদি আইন। তামাদি আইনে, তামাদি আসলে কি? তামাদি হলো একটা মামলা বা একটা দরখাস্ত করার যে নির্দিষ্ট সময়, সেটাকে কি বলে? তামাদি আইন বলে, তামাদি বলে। তো তামাদিতে বলছে বিভিন্ন পদ্ধতি নিয়ে, যে অমুক মামলার তামাদি মেয়াদ কত, তমুক মামলার তামাদি মেয়াদ কত, তারপরে কিভাবে সময় গণনা করবে, অক্ষম হইলে কি হবে, বিলম্ব হইলে কি হবে, এই যে যে পদ্ধতিগত এসব বিষয় বলছে তামাদি আইনে। তাহলে সাক্ষ্য আইন যেরকম দেওয়ানি মামলার ক্ষেত্রেও লাগে, ফৌজদারি মামলার ক্ষেত্রেও লাগে, তামাদি আইনও দেওয়ানি মামলার ক্ষেত্রেও লাগে, ফৌজদারি মামলার ক্ষেত্রেও লাগে। তো তামাদি আইন একটা কি আইন বলেন তো? পদ্ধতিগত আইন। সবশেষে থাকে বাংলাদেশ বার কাউন্সিল, এটাও একটা পদ্ধতিগত আইন। তো সেই হিসেবে আপনাদের যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের মধ্যে শুধুমাত্র ভাই মূল আইন পাইলাম আমরা কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কি কি? দণ্ডবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর বাকি সবগুলা কি? প্রসিডিউরাল লাই। যারা এতক্ষণ ধরে ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যা যারা বুঝেন নাই, তারা এতটুকু মনে রাখবেন যে আমাদের যতগুলো আইন পড়াবে বার কাউন্সিলে, তার ভিতর দুইটা আইন হচ্ছে মূল আইন বা সাবস্টেন্টিভ ল। সেই দুইটা আইনকে কি বলে? দণ্ডবিধি। আর একটা হচ্ছে কি? সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই মূল আইনের সংজ্ঞা কি, বলবেন যে যে আইনে শুধু শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে সেটাকে কি বলে? মূল আইন। আর এই শাস্তি বা প্রতিকার পাওয়ার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, এই পদ্ধতিগুলো যে আইনে বলেছে সেই আইনটাকে কি বলে? পদ্ধতিগত আইন। আর পদ্ধতিগত আইনের ইংরেজিতে বলে প্রসিডিউরাল ল। আর একটা প্রতিশব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ ল। ঠিক আছে? তো মূল আইন বা পদ্ধতিগত আইন বুঝেন নাই আপনারা, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে প্রশ্ন করেন আমাকে। আমরা এখানে একটু দেখি, দেখেন একটু পড়ি। পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। এই যে সবাই কথা বলবেন, কথা বলবেন না, সবাই লাল কলম আনবেন। বলেন। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, যে আইনে কোনো মকদ্দমা বা মামলা করার বিচার পদ্ধতি এবং মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা পর্যন্ত যে সকল আইনি প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করতে হয়, দেখছেন, মামলা বিচার পদ্ধতি থেকে শুরু করে দায়ের থেকে শুরু করে বিচার পর্যন্ত, সেই প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম যে আইনে উল্লেখ থাকে, সেই নিয়ম সংশ্লিষ্ট আইনকে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল, বাকি আরেকটার নাম কি? অ্যাডজেক্টিভ ল বলে।
যেমন ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন ইত্যাদি। ঠিক আছে? তো প্রসিডিউরাল ল এবং অ্যাডজেক্টিভ ল উভয় পদ্ধতিগত আইন বোঝাতে ব্যবহার করা হয়। এখন আমরা চলে এসে দেখেন তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। আপনাদের বই নাই কেউ আছেন এখানে যারা এসেছেন? আনেন নাই? আর কি আছেন? আপনাদের আইন পাঠ আছে? আচ্ছা, একটা আইন পাঠ পঞ্চম সংস্করণ থাকলেই হবে, অ্যাটলিস্ট পঞ্চম সংস্করণ, আর উপরে থাকলে তো আরো ভালো। দেখেন তো, যে আইন গোল্ডেন, যে আইন কোনো অধিকারকে, অধিকার শব্দটা গোল্ডেন, যে আইন কোনো অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে বা অর্পণ করে, বা এই যে গোল্ডেন কোনো শাস্তিকে সংজ্ঞায়িত করে, কি কে সংজ্ঞায়িত করে বলেন? শাস্তিকে। এবং দায় আরোপ করে, সে আইনকে তত্ত্বগত বা মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল বলে। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি ইত্যাদি। দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, উক্ত অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে, এই কারণে এটা তথ্যগত আইন। কিন্তু এই অপরাধের বিচার পদ্ধতি দণ্ডবিধিতে উল্লেখ করা হয়নি। দণ্ডবিধিতে উল্লেখিত বিচার করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। এই কারণে ফৌজদারি কার্যবিধি হলো একটা কি আইন? পদ্ধতিগত। তো যে জন্য এই যে প্রসিডিউরাল ল এর তালিকা যদি দেখেন, এই যে এই পাঁচটা, মানে চারটা, আর বার কাউন্সিল বললেও বলা যায়, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, তামাদি আইন, এই চারটা হলো কি? প্রসিডিউরাল ল। আর দণ্ডবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুইটা হলো কি বলেন? মূল আইন বা তত্ত্বগত আইন বা মৌলিক আইন বা সাবস্টেন্টিভ ল। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্ন 2012 সালের পরীক্ষায় এসেছিল যে দণ্ডবিধি কোন ধরনের আইন? কোন ধরনের আইন? সাবস্টেন্টিভ ল। তারপরে এখানে দেখেন 2 নম্বর প্রশ্নটা, কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, কোনটি বলেন? ধন্যবাদ। আর এখানে যা আছে এগুলা পারবেন। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা একটু দেখেন, এটা গুরুত্বপূর্ণ। যে আইন কোনো অধিকার বা শাস্তিকে সংজ্ঞায়িত করে, অধিকার বা কি কে? শাস্তিকে সংজ্ঞায়িত করে, তাকে কি আর বলে? তত্ত্বগত আইন। যদি তত্ত্বগত আইন শব্দটা না থাকে, যদি মৌলিক থাকতো সেটা হতো। ঠিক আছে? এই, তো এই আর কি। আমরা এখন সরাসরি চলে আস, তাহলে মূল আইন বা পদ্ধতিগত আইন বুঝেন নাই আপনাদের এখানে কেউ আছেন? ধন্যবাদ। আমরা অনলাইনে কেউ থাকলে নক করেন, আগে টেক্সট দেন, তারপরে আপনারা আনমিউট করে দেবনি। দেখেন তো, আমরা চলে আসি ফৌজদারি কার্যবিধি শুরু করব। দেখেন ফৌজদারি কার্যবিধি 1898, নিচে একটু লেখেন পাশ হয় 22শে মার্চ, ব্র্যাকেটে লেখেন 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 এর নিচে লেখেন পাশ হয় 22শে মার্চ, 22শে মার্চ, ব্র্যাকেটে লিখবেন কত? 5 নং আইন। কি আব্দুল্লাহ সাহেব বই আনেন নাই? আচ্ছা, আপনাদের ফোন আছে, স্মার্টফোন আছে? 22শে মার্চ। স্মার্টফোন থাকলে জুমে একটু লগ ইন করে দেন। রুবেল, গ্রুপে একজন জয়েন করে দেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। গ্রুপে আপনারা যে কোনো একজন জয়েন করেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। দেখেন তো, ফৌজদারি কার্যবিধি 1898 পাশ হয় কত সালে বলেন? 22শে মার্চ 1898। তো আমরা একটু আগে একটু, এখানে এই বানানটা ভুল আছে, এখানে প্রারম্ভিক লেখা, এটা হবে প্রারম্ভিক। প্রারম্ভিক, এটা একটু পড়ি দেখেন যে ফৌজদারি কার্যবিধি প্রধানত একটি পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল। ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া সংক্রান্ত পদ্ধতিগত আইন হলো ফৌজদারি কার্যবিধি। তত্ত্বগত ফৌজদারি আইন যেমন দণ্ডবিধি বা ফৌজদারি অপরাধ সংক্রান্ত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধে অভিযুক্তকে বিচার বা শাস্তি প্রক্রিয়া সংক্রান্ত পদ্ধতিগত ফৌজদারি আইন ফৌজদারি কার্যবিধিতে বর্ণনা করা হয়েছে। এখানে যাদের পুরাতন বই তাদের লেখার দরকার নাই, বা যাদের একেবারেই মানে সর্বশেষ সংস্করণ, এখানে একটু স্টার দিয়ে লেখেন যে সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ফৌজদারি কার্যবিধি পাশ হয়। সর্বপ্রথম 1861 সালে, সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হয়।
তো সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হয়। লিখেছেন? তাহলে মনে রাখবেন যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি সর্বশেষ মানে সর্বপ্রথম পাশ হয় কত সালে? 1861 সালে। ধন্যবাদ। এরপরে আবার একটু স্টার দিয়ে লেখেন, পুরাতন বইতে লেখা লাগবে না, কারণ এই অংশটুকু নতুন বইতে নেই, ইতিহাসটা আপনাদের জানা দরকার। স্টার দিয়ে লেখেন যে 1872 ও 1882 সালে, 1872 ও 1882 সালে পুনরায় সংস্কার করে পুনরায় সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। তো আমি আবার একটু বলি, 1872 ও 1882 সালে পুনরায় সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। ঠিক আছে? তো তাহলে আমরা এখানে জানলাম কি, যে ফৌজদারি কার্যবিধি মানে ফৌজদারি সংক্রান্ত আইন আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম পাশ হয় কত সালে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম পাশ হয় কত সালে? কে পাশ করে? ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। ঠিক আছে। এবং এই ফৌজদারি কার্যবিধি যেটা 1861 সালে পাশ হয়েছিল, এটা পরবর্তীতে সংস্কার করা হয় 1872 আর 1882। এবং এর এই যে যে সংস্কারটা করলো, তখন ভারতীয় ম্যাজিস্ট্রেটদের যে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। পরীক্ষা যদি আসে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া হয় কত সালে? 1882 সালে। কত সালে বলে? 1882 সালে। এই আর কি। এবং সর্বশেষ ফৌজদারি কার্যবিধি সংস্কার করে পাশ হয় 1898 সালের কতই মার্চ? 22শে মার্চ। 1898 সালের 22শে মার্চ। যেটা কার্যকর হয় একটু পরে আসতেছি, 1898 সালের 1লা জুলাই হতে। 1লা জুলাই হতে। তো আমরা একটু তথ্যচিত্র পড়ি, ডান সাইডে চলে আসেন, একটু তথ্যচিত্র দেখি যে পাইছেন আপনারা ওনাদের রুবেল দিতে পারছেন? তথ্যচিত্র দেখেন যে এটি একটি পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি একটা কি আইন? পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি প্রথম পাশ করা হয় 1800 কত সালে? 61 সালে। আইনটি কার্যকর হয় মানে 1898 সালের যে আইন, এটা কার্যকর হয় 1লা জুলাই 1898। পাশ হয় কবে? 22শে মার্চ। মোট ধারা গোলদেন 565টি। মোট ধারা কয়টা? 565টি। মোট তফসিল গোলদেন 5টি। আন্ডারলাইন করেন একটি বাতিল, বর্তমানে বলবৎ আছে 4টি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মোট তফসিল কয়টা, উত্তর হবে 5টা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাতিল কয়টা, একটা। যদি বলে বলবৎ আছে কয়টা, 4টা। আর এখানে নতুন বইতে যে 5 ধারার ব্যাখ্যা দিছে বা 28-29 ধারার ব্যাখ্যা দিছে, এটা এই মুহূর্তে পড়বো না, এটা পরে পড়বো। সো এই অংশটুকু আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আমরা সরাসরি চলে আসি ফৌজদারি কার্যবিধির বিন্যাস। এখানে চলে আসেন, ফৌজদারি কার্যবিধির বিন্যাস। দেখেন, ফৌজদারি কার্যবিধির কথা শুনেন আমার। ফৌজদারি কার্যবিধির হলো দুইটা ভাগ, একটা হলো ধারা আর একটা হচ্ছে কি তফসিল বা শিডিউল। ধারা আছে কয়টা? 565টা। আর তফসিল আছে মোট 5টা, বাট বর্তমানে বলবৎ আছে কয়টা? 4টা। এখন বিথিকা বিশ্বাসের কাছে আমার একটা প্রশ্ন, যে আরিফ সাহেব কোথায়? আচ্ছা, কি আচ্ছা, প্রশ্ন সেটা না। প্রশ্ন যেটা করব সেটা হলো যে ধারা থাকতেও কেন তফসিলের দরকার হলো, এটা হলো মূল প্রশ্ন। বিথিকা বলেন, ধারা থাকতেও কেন তফসিলের প্রয়োজন হলো, বলেন। স্যার এই ধারায় এই তফসিলের বিস্তারিত আলোচনা করছে স্যার। ধারায় যা বলতে পারি নাই, হ্যাঁ, বা ধারায় যদি কিছু বাদ বাকি বাদ থাকে সেটা আলোচনা করছে কিসে? তফসিলে। তফসিল। অর্থাৎ ধারায়
যে কথা বলা হয়েছে সেই কথাটারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কোথায়? তফসিলে। তফসিলে। বা ধারায় যদি কিছু অব্যক্ত কিছু থাকে সেটা ব্যক্ত করা হয়েছে কোথায়? তফসিলে। তফসিলে। জি। তো তফসিল দেখেন, তফসিল ফৌজদারি কার্যবিধিতে বর্তমানে বলবৎ আছে 4টি তফসিল। একটি প্রথম তফসিল, আন্ডারলাইন করেন, প্রথম তফসিল বাতিল। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির কোন তফসিলটি বাতিল হয়েছে, কোনটি? তানবীর, প্রথমটি। তাহলে কার্যকর আছে কত? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। জি। তাহলে আমরা এই তফসিলটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা। দেখেন, প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিলের নিচে 3টে স্টার দেন। দ্বিতীয় তফসিল সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। দ্বিতীয় তফসিল খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় তফসিলে কি আছে দেখেন, পেনাল কোডের অধীন, পেনাল কোডের অধীন অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধ, জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ ইত্যাদি। এগুলা কি? এগুলা একটু পরে বিস্তারিত আসতেছি। জাস্ট আপাতত মনে রাখেন, পেনাল কোডের অধীন কি সমূহ বলেন? অপরাধ সমূহ। কোন আদালত বিচার করবে, কোন আদালত জামিন দিবে, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে কি পারবে না, এই সব কিছু বলা হয়েছে কত তফসিলে? দ্বিতীয় তফসিলে। তৃতীয় তফসিলটা দেখেন, ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা। ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা, ব্র্যাকেটে লেখেন বিচারিক এবং নির্বাহী। বিচারিক এবং নির্বাহী, এবং সেই সাথে লিখবেন 36 ধারা। সেই সাথে লিখবেন 36 ধারা। কেউ যদি কি লিখবেন বুঝতে না পারেন তাহলে পাশের জনের হেল্প নিয়েন, না হলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। এই একটু শুনেন গণেশ সাহেব, তৃতীয় তফসিলে, তৃতীয় তফসিলে বলেছে ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন তফসিলে আলোচনা করা হয়েছে? তৃতীয়। এরপরে পরীক্ষা আসবে তৃতীয় তফসিলে কোন ধরনের ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা আলোচনা করছে? বিচারিক এবং নির্বাহী। এরপরে আসতে পারে যে তৃতীয় তফসিলের যে বিষয়বস্তু এটা কত ধারায় আছে? কত ধারায়? 36 ধারায়। বুঝতে পারছেন? জি। তারপরে দেখেন চতুর্থ তফসিল, ম্যাজিস্ট্রেট গণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। আগেরটা ছিল সাধারণ ক্ষমতা, আর এটা কি? অতিরিক্ত ক্ষমতা। এটাও ওই বিচারিক নির্বাহী উভয়, এবং পাশে লেখেন ধারা 37। বিচারিক নির্বাহী উভয়, পাশে ধারা কত? 37। লিখেছেন? দেখ, আচ্ছা, পঞ্চম তফসিল বা ফরম সমূহ এর পাশে লেখেন ধারা 555। ধারা 555। এখন আপনার মনে আসতে পারে যে পঞ্চম তফসিলে কি ফরম বললো? ফরম বললো যারা কোর্ট কাছারিতে যান তারা জানেন যে সমনের একটা ফরম আছে, ওয়ারেন্টের একটা ফরম আছে, ফরম্যাট আছে আর কি। ক্রপ করবে কিভাবে, 164 এর একটা ফরম আছে, তারপরে হুলিয়া জারি করবে কিভাবে, এগুলা, এই যে যে বিস্তারিত যে ফরম গুলো, এই সব ফরম আছে ফৌজদারি কার্যবিধির কত তফসিলে? পঞ্চম তফসিলে। আর পঞ্চম তফসিলের যে বিষয়বস্তু এটা আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 555 ধারায়। তো এই যে যে আমরা যে জিনিসটা পড়লাম এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কিভাবে প্রশ্ন আসতে পারে। সব আছে। আর রিলিজ অর্ডার, ফিরিস্তি ফর্ম যদি দরকার হয় আপনি বাকিটা খুঁজে নিয়েন। দরকার এখন ওই যে আব্দুল্লাহ আসছে বা ওনারা আসছে, ওনার আগের পরের দিনে টাইম দিয়ে ওনার রিলিজ ফর্ম। আচ্ছা, তো দেখেন বিষয়টা হচ্ছে যে প্রথম তফসিল বাতিল ভাই। দ্বিতীয় তফসিলে বললো পেনাল কোডের অধীন বিভিন্ন অপরাধের বিস্তারিত বর্ণনা, কোন আদালত বিচার করবে, কোন আদালত জামিন দিতে পারে কিনা, তারপরে শাস্তি কি, এগুলা। তৃতীয় তফসিলে বললাম ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা? সাধারণ ক্ষমতা। কত ধারায় আছে? 36 ধারায়। কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক এবং নির্বাহী। চতুর্থ তফসিলে বলছে ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা? অতিরিক্ত ক্ষমতা। কোন কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী। কত ধারা? আর পঞ্চম তফসিলে বললো কি? ফরম সমূহ। কত ধারা? ধন্যবাদ। এখন আমাদের এই যে যে ফৌজদারি কার্যবিধির যে ভাই তৃতীয় তফসিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিবিআই
এটা মানে আইনজীবী থেকে শুরু করে পুলিশ, ম্যাজিস্ট্রেট, সবার এটা লাগবেই। এটা ছাড়া তারা কোনো কিছুই করতে পারে না, কিছুক্ষণ পর পর এই জিনিস ওনার দেখা লাগবে। মামলা করবেন, কি মামলা করবেন, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, ম্যাজিস্ট্রেট দেখে যে জামিন দিব কি দিব না, কি আছে, আপোষ করা যাবে কি যাবে না, ওয়ারেন্ট ছাড়া পুলিশ দেখবে কি এটা কি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে কি যাবে না, এই সব কিছুর বিধান আছে কোথায়? তারপরে কোন আদালতে বদলি করব, কোন ম্যাজিস্ট্রেট বদলি বিচার করবে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী নাকি দায়রা আদালত, এটা তো আর কেউ নিজের ইচ্ছায় নির্ধারণ করে না, এটা আইনেই বলা আছে। ফৌজদারি কার্যবিধির কত তফসিলে? দ্বিতীয় তফসিলে। ধন্যবাদ। তো দেখেন, আন্ডারলাইন করেন, দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে 8টি। বলতেন পরীক্ষায় প্রশ্ন আসবে যে দ্বিতীয় তফসিলে মোট কয়টি কলাম আছে? 8টি। তো 8টি কলামের প্রথম যে কলাম, এটা একটু দেখেন, দণ্ডবিধির অধীন ধারা। দণ্ডবিধির অধীন কি ধারা? প্রথম কলামে আছে, ধরেন দণ্ডবিধির অধীন, আমি উদাহরণস্বরূপ বলি যে 379 ধারা। 379 ধারা আছে চুরির শাস্তি। কিসের শাস্তি বলেন? তাহলে প্রথম কলামে থাকবে দণ্ডবিধির অধীন ধারা। দ্বিতীয় কলামে আছে অপরাধ, মানে প্রথম কলামে যে সেকশন 379, দ্বিতীয় কলামে থাকবে ওই 379-এ কি অপরাধ আছে, থেফট আছে কি, চুরি। তাহলে দ্বিতীয় কলামে থাকবে অপরাধের নাম, অপরাধের নাম। তৃতীয় কলামটা দেখেন, ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারে কি পারে না, বা আন্ডারলাইন করবেন আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ। এটার একটা দারুণ ওয়ার্ড আছে, পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। সর্বশেষ আপনাদের যে এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষা হলো, ওখানে দেশে একটা হলো ধর্তব্য আর একটা হলো অধর্তব্য। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমলযোগ্য আর আমল অযোগ্য অপরাধ আসলে ভাই কাকে বলে? যে ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই যে অপরাধের ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারে, সেটাকে বলে আমলযোগ্য বা কগনিজেবল। ঠিক আছে? আর যে ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, সে নিজে নিজে পারবে না, সেটাকে বলে আমল অযোগ্য বা নন কগনিজেবল। বুঝতে পারছেন? তাহলে পুলিশ যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারে, সেই অপরাধটাকে কি বলে? আমলযোগ্য। আর যে ক্ষেত্রে কাউকে গ্রেফতার, পুলিশ যদি গ্রেফতার করতে চায় অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, সেটাকে বলে আমল অযোগ্য বা নন কগনিজেবল। তো পরে বিস্তারিত আলোচনা আছে, না বুঝলে সমস্যা নাই, বললামই তো। তাহলে প্রথম কলামে আছে দণ্ডবিধির অধীন ধারা, দ্বিতীয় কলামে আছে ওই ধারায় কি অপরাধ আছে সেটার নাম, তৃতীয় কলামে আছে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে কি পারবে না, বা সংক্ষেপে বললে আমলযোগ্য নাকি আমল অযোগ্য। তাহলে চুরির ক্ষেত্রে কি পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে কি পারবে না, এটা কোথায় গেলে জানা যাবে? দ্বিতীয় তফসিলের কত কলাম? তৃতীয় কলাম। ধন্যবাদ। চতুর্থ কলাম দেখেন, প্রথমে ওয়ারেন্ট বা সমন ইস্যু করা হবে কিনা। এই চতুর্থ কলামটা স্পেশালি হচ্ছে আপনার কোর্টে মামলার ক্ষেত্রে। কোর্টে যখন কেউ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করে, তখন ম্যাজিস্ট্রেট যখন অপরাধটা জবানবন্দি নেওয়ার পরে আমলে নেয়, আমলে নেওয়া হলে হয় সে সমন দেয় অথবা কি দেয়, ওয়ারেন্ট দেয়, কখনো কখনো তদন্ত দেয়, সেটা পরের কথা। বাট ওই চুরির অপরাধের মামলা যদি কেউ কোনো ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি করে, ধরেন থানায় যায় নাই, তাহলে ম্যাজিস্ট্রেট দেখবে প্রথমে সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে, এটা ম্যাজিস্ট্রেট দেখবে কোথা থেকে? দ্বিতীয় তফসিলের কত কলাম? চতুর্থ কলাম। ধন্যবাদ। পঞ্চম কলামটা দেখেন, অপরাধ জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য। অর্থাৎ এই যে যে চুরির অপরাধ, এটা কি জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য, এটা জানা যাবে দ্বিতীয় তফসিলের কত কলাম থেকে? পঞ্চম কলাম থেকে। তাহলে পঞ্চম কলাম পর্যন্ত আমরা শুরু থেকে একটু মিলাই দেখেন, দণ্ডবিধির অধীন ধারা, দ্বিতীয় কলামে অপরাধের নাম, তৃতীয় কলামে কি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে কি যাবে না, চতুর্থ কলামে কি সমন অথবা ওয়ারেন্ট, পঞ্চম কলামে কি জামিন যোগ্য নাকি জামিন বেইলেবল নাকি নন বেইলেবল। ধন্যবাদ। ষষ্ঠ কলাম দেখেন, অপরাধ আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য কিনা, মানে কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল। ঠিক আছে? ওই অপরাধটা আপোষ মীমাংসা করা যাবে কি যাবে না, এটা জানা যায় দ্বিতীয় তফসিলের কত কলাম থেকে? ষষ্ঠ কলাম। ধন্যবাদ। সপ্তম, মানে চুরির অপরাধটাকে আপোষ করা যাবে কি যাবে না, এরকম আমি তো জাস্ট আপনাদের একটা অপরাধের উদাহরণ দিয়ে বুঝালাম। দণ্ডবিধির অধীন খুন বলেন, ধর্ষণ বলেন,
ছিনতাই বলেন, যা যা আছে সকল অপরাধের আলাদা আলাদা ভাবে এরকম বলা আছে। সপ্তম কলাম দেখেন, দণ্ডবিধির অধীন উল্লেখিত শাস্তি, মানে ওই চুরির ক্ষেত্রে কি শাস্তি আদালত দিতে পারে, এটা বলা আছে কত কলামে? দ্বিতীয় তফসিলে কত কলাম? সপ্তম কলাম। ধন্যবাদ। সর্বশেষ কলামটা দেখেন, যে আদালত কর্তৃক অপরাধটি বিচারযোগ্য। এখন আমাদের ফৌজদারি কার্যবিধির কম্পোজিশন বা গঠন বা শ্রেণী বিভাগ এখনো আমরা পড়ি নাই, একটু পরেই পড়বো। ফৌজদারি কার্যবিধিতে দায়রা আদালত আছে, আবার ম্যাজিস্ট্রেট আদালত আছে, আবার ম্যাজিস্ট্রেটের ভিতরে শ্রেণী বিভাগ আছে, কয়েক শ্রেণীর আছে। এখন এই চুরির অপরাধটা কি দায়রা আদালত বিচার করবে নাকি ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবে? ম্যাজিস্ট্রেট আদালত বিচার করলে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট করবে, এই সব কিছু সুনির্দিষ্ট ভাবে বলা আছে দ্বিতীয় তফসিলের কোন কলামে? অষ্টম কলামে। তাহলে এই 8টা কলাম আপনার মনে রাখতে হবে, এটা ভোলা যাবে না। এটা আজীবন আপনার লাগবে, পরে ভুলে যায়। উকিল হওয়ার পরে বই দেখেন, বিচারক হওয়ার পরে বই দেখেন, কিন্তু ওই বিচারক হইতে গেলেও এটা জানা লাগবে, আবার উকিল হইতে গেলেও কি জানা লাগবে। পরে ভুলে গেলে কোনো সমস্যা নাই। তো আমরা 8টা কলামে আবার সবাই একটু মুখে মুখে মিলাই দেখেন। প্রথম কলাম আছে দণ্ডবিধির ধারা, দ্বিতীয় কলামে কি? অপরাধ। অপরাধ। তৃতীয় কলাম হচ্ছে আমলযোগ্য নাকি আমল অযোগ্য। চতুর্থ কলাম হচ্ছে আগে সমন দিবে নাকি আগে ওয়ারেন্ট দেবে। পঞ্চম কলাম কি? জামিন দিবে নাকি জামিন দেবে না। ষষ্ঠ কলাম হচ্ছে কি? আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। সপ্তম কলামে আছে কি? শাস্তি। এবং অষ্টম কলামে কি আছে? কোন আদালত বিচার। তো এখান থেকে প্রশ্ন আসে যে দণ্ডবিধির অধীন দ্বিতীয় তফসিলের অমুক কলামে কি বলা আছে, বা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা কোন তফসিলের বলা আছে। ঠিক আছে, তো আপনি যদি এই ধারণাটা রাখেন তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নই হোক ইনশাল্লাহ পারা যাবে। তানভীর, বলতে পারবেন 8টা? প্রথম হচ্ছে ধারা, হুম। তারপরে হচ্ছে আম, তারপরে কি অপরাধের নাম, অপরাধের নাম, হুম। তারপরে হচ্ছে সমন্বয়ের আমলযোগ্য, আমলযোগ্য আমল অযোগ্য, পরে সমন্বয়ের, তারপরে হচ্ছে জামিন, তারপরে হচ্ছে জামিন, তারপরে হচ্ছে আপসযোগ্য কিনা, তারপরে হচ্ছে শাস্তি, আর হচ্ছে সবশেষে হবে কোন আদালতের নাম কোন আদালত বিচার করবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমাদের এখানে একটা ফুট নোট আছে, এটা একটু দেখেন। আচ্ছা, আপনারা এই জায়গায় আমরা যে 8টা কলাম পড়লাম, কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝেন নাই কেউ কোনো কিছু আছে? 8টার ভিতরে এই ভাই আপনার নাম হলো কি? বসেন বসেন বসেন। হুসাইন সাহেব বলতে পারবেন 8টা? বলেন তো দেখি। ধারা, জি। দ্বিতীয় কথা হচ্ছে অপরাধ, অপরাধ। জি। তৃতীয় কথা হচ্ছে আমলযোগ্য না আমল অযোগ্য। জি। চতুর্থ কলাম হচ্ছে সমন বা ওয়ারেন্টি সহ কিনা। জি। পঞ্চম কলাম হচ্ছে জামিন। যোগ্য আদালত অযোগ্য। জি। ষষ্ঠ কলাম হচ্ছে আপসযোগ্য অযোগ্য কিনা। জি। আর সপ্তম কলামে হচ্ছে আপনার শাস্তি। আর অষ্টম কলাম হচ্ছে বিচারে কোন আদালত বিচার করবে। ধন্যবাদ। ধন্যবাদ, দারুণ। তো দেখেন, আমাদের এখানে একটা ফুট নোটে একটা কথা আছে দেখেন, যে ফৌজদারি কার্যবিধিতে মোট 565টি ধারা থাকলেও 117টি ধারা বাতিল। তো এখানে মোট ধারা আছে 565টা, এবং 117টা ধারা যদি আপনি বাতিল হয় তাহলে বলবৎ থাকার কথা 448টা। কয়টা? মানে 448টা বলবৎ আছে, কিন্তু অ্যাকচুয়ালি বলবৎ 448টার থেকেও বেশি আছে। এবং আপনারা যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে মোট ধারা কয়টা, তখন এই 565টাই বলতে হবে। এই যে যতগুলা বাতিল হয়েছে এগুলা কম বলার কোনো সুযোগ নাই। তো বর্তমানে দেখেন 473টি ধারা বলবৎ আছে। তাহলে একটু আগে হিসাব করলাম 448টা, আর এই জায়গা বলতেছে 473টা। তাহলে এই জায়গা কি ভুল লেখছে? না, ভুল লেখে নাই। ভুল লেখে নাই এই কারণে, কারণ যদিও 565টা ধারা আছে, কিন্তু প্রকৃতপক্ষে 565-র চেয়ে আরো অনেক বেশি আছে। কারণ বিভিন্ন সময় ওই যে আপনার 265 ক থেকে শুরু করে 265 ঠ পর্যন্ত আছে, আবার 241 ক আছে, 241 এ আর কি, তারপরে 339 এ, 339 বি, 339 সি, এরকম বিভিন্ন ধারা বিভিন্ন সময়ে যোগ করা হয়েছে। তো
প্রকৃতপক্ষে 565টা ধারা থেকে যদি 117টা আপনি বিয়োগও করেন তবুও আপনার মোট ধারা বলবৎ আছে কতটি থাকবে? 473টি, এবং এটা ভুল না, এটা ভুল না। দেখেন, ধারা হিসাব করার ক্ষেত্রে পাঠকরা শুধুমাত্র বিবেচনা করে সর্বশেষ ধারা নম্বর, কিন্তু এটা ঠিক না। যেমন 439 ধারার পর 440 ধারা হওয়া উচিত ছিল, কিন্তু আইনে 439 ক ধারা আছে। এখন আপনি বলতে পারেন যে 439 ক কেন বানাইলো? ক বানাইলো এই কারণে, কারণ প্রথম যখন আইনটা প্রণয়ন করা হয় 1898 সালে, তখন 439A বা 439 ক ছিল না, তখন ছিল 439 440। কিন্তু সময়ের প্রয়োজনে ওই ধারাটা ওখানে রিভিশনে, দায়রা আদালতের রিভিশনাল ক্ষমতা যখন যোগ করতে হবে, ধরেন রিভিশনের অধ্যায়টা আছে 435 থেকে 442 পর্যন্ত। তো কিন্তু এখন আপনি ধরেন নতুন রিভিশন সংক্রান্ত যদি নতুন কোনো বিধান যোগ করতে চান, তাহলে যদি নতুন ধারা যোগ করেন, তাহলে নতুন একেবারে যদি করতে চান, তাহলে 565 পরের ধারা হবে কি 566। কিন্তু সেক্ষেত্রে তো তাহলে রিভিশনের অধ্যায় এক জায়গা, সর্বশেষ ধারা আর এক জায়গা, আবার আইনটার ধারাও বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওই ধারাটা যোগ করা দরকার তো যে অধ্যায় সেই জায়গায়, তাহলে সেই জায়গায় যদি যোগ করতে হয়, আইন প্রণেতারা নির্ধারণ করলেন তাহলে নতুন যত ধারাই হোক না কেন ওই ABCD এগুলা যোগ করা হবে। যদি এরকম হয় যে ABCD শেষ হয়ে গেছে, তারপরে BB এরকম, ঠিক আছে, যাই হোক। তো আবার 29, 29 খ, 29 গ, 33 ক, 565 ক ইত্যাদি ধারাও আছে। এইগুলো বিবেচনায় নিয়ে ধারা হিসাব করা, যেটা আইনে বাতিল সেটা বাদ দিয়েই হিসাব করতে হবে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন ভাই, বিগত বছরের প্রশ্নটা দেখেন, পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় বলা আছে? আপনারা যারা বুদ্ধিমান তাদের কোন কলাম এটা খোঁজার আমার দরকার নাই, কারণ বিচারযোগ্য এই কথা বলা আছে শুধু দ্বিতীয় তফসিল। আর অপশনে দেখেন দ্বিতীয় তফসিল কয় জায়গা আছে? এক জায়গায় আছে, আর অন্য কোথাও কিন্তু না। কিন্তু আমার প্রশ্নে কিন্তু এরকম পাবেন না। জি আচ্ছা, তো এখানে দেখেন সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা একটু পড়ি, যে ক্রিমিনাল প্রসিডিউর কোডে মোট কতটি তফসিল আছে? এখানে উত্তর 4টি লিখলেও কেটে 5টি লেখেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাই যে মোট কতটি তফসিল বলবৎ আছে, তখন উত্তর হবে কি 4টি। বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ওরে বাবা রে, পরেরটা দেখেন, 2 নম্বর প্রশ্নটা দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর নিম্নলিখিত কোন তফসিলটি বাতিল করা হয়েছে? কোন তফসিলটি বলেন? প্রথম তফসিল। জি, তো এগুলা ইনশাল্লাহ পারবেন। আমরা 5 নম্বর প্রশ্নটা একটু পড়ি, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, ফৌজদারি কার্যবিধির কত তফসিলে কত কলামে আমলযোগ্য কগনিজেবল বা আমল অযোগ্য অপরাধ সমূহের কথা উল্লেখ করছে? দ্বিতীয় তফসিলের 3য় কলাম। তো ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ। ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 3য় কলামে সুনির্দিষ্টভাবে আপিলযোগ্য কগনিজেবল বা আমলযোগ্য, আমলযোগ্য কগনিজেবল বা আমল অযোগ্য নন কগনিজেবল শব্দগুলো ব্যবহার করা হয়নি। মানে ওখানে আপনার কোথাও বলা হয়নি যেটা কি আমলযোগ্য নাকি আমল অযোগ্য, ওখানে জাস্ট বলা হয়েছে কি শব্দ ব্যবহার করছে। দেখেন সেখানে ব্যবহার করা হয়েছে, আন্ডারলাইন করেন, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে বা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করবে না, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। যখন মে শব্দটা বলা হয় তখন তখন মানে হচ্ছে যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। কিন্তু যখন বলা হয়েছে শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে ওয়ারেন্ট ছাড়া কখনোই গ্রেফতার করতে পারবে না, তাহলে ওয়ারেন্টটা ইস্যু করে কে? আদালত, মানে ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার। তো যদি লেখা থাকে শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে ধরে নেবেন এটা কি অপরাধ? আমল অযোগ্য, আমল অযোগ্য। আর যদি বলে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে কি? আমল যোগ্য। জি, যে সকল অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, এই যে দেখেন মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট উল্লেখ আছে, সেগুলো বলতেন আমলযোগ্য অপরাধ। ঠিক আছে? তো
তারপরে দেখেন, কারণ ম্যাজিস্ট্রেটের নিকট হতে ওয়ারেন্ট ব্যতীত পুলিশ এই ক্ষেত্রে গ্রেফতার করতে পারে, বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অপরাধটি আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া, এখন এই যে যে পুলিশ অপরাধটি আমলে নিতে পারে, অনেকে আবার পরে যায় জিজ্ঞেস করবেন যে স্যার পুলিশ কি অপরাধ আমলে নিতে পারে না, এই আমলে নিতে বলতে ওই 190 ধারার আমলে নেওয়ার কথা বোঝায় নাই, বলছে যে পুলিশ ওই অপরাধটা মানে গ্রহণ করে যে এফআইআর হিসেবে রেকর্ড করে তদন্ত করতে পারে সেটা বোঝাইছে, নট কগনিজেন্স, নট টেকিং কগনিজেন্স। অন্যদিকে যে সকল অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করবে না, শেয়াল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট উল্লেখ আছে, সেগুলো আমলযোগ্য, আমল অযোগ্য অপরাধ, সরি, নন কগনিজেবল অফেন্স। কারণ ম্যাজিস্ট্রেটদের নিকট হতে ওয়ারেন্ট ব্যতীত পুলিশ এই ক্ষেত্রে গ্রেফতার করতে পারে না। তাহলে সহজ কথা হলো ভাই, যদি থাকে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে এটা কি আমলযোগ্য, আমলযোগ্য মানে ওয়ারেন্ট দরকার নাই। আর যদি বলে শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে এটা কি আমল অযোগ্য। বুঝতে পারছেন? তো তারপরে দেখেন, আমরা একটু চলে আসি আহ এখানে 8 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। 8 নাম্বার প্রশ্নটা যে বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার, দেখছেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার কত ধারায় আছে? ধারা আছে 36। আর তফসিল বললে কত তফসিল? তৃতীয় তফসিল, তৃতীয় তফসিল। 9 নাম্বারটা দেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গোল্ডেন অতিরিক্ত ক্ষমতার উল্লেখ আছে কোন তফসিলে? আর ধারার কথা বললে কত? 37 ধারা। জি। এই, কেমন চাদর আছে তো ঘুরি দেন, আসলে গামতেছে সবাই, আপনি তো কাজ করি তো খুব, আর বোঝে না ঘুমিয়ে কাজ, জলের নিয়ে জল নিয়ে কাজ। আচ্ছা, এখন পর্যন্ত যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? পীযুষ সাহেব, বুঝতে পারছেন? পীযুষ সাহেব বলেন তো, যদি বলা থাকে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে এটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল? মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট কগনিজেবল নাকি নন কগনিজেবল? সহজ, নার্ভাস হবেন না, পারবেন, বলেন। নট শব্দটা থাকলেই ধরে নেবেন ওটা হলো নন কগনিজেবল। আর শুধু মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা শ্যাল অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে এটা কি কগনিজেবল। বুঝতে পারছেন? মানে আমল যোগ্য। আচ্ছা, আচ্ছা দেখেন, এই আমরা ফৌজদারি কার্যবিধির প্রয়োগ করব। দেখেন, ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড। একটু আন্দোলন করেন। ধারা 5, পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? কত ধারায়? 5 ধারায়। জি। বা ইংলিশটা আন্ডারলাইন করেন, অ্যাপ্লিকেশন অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড কত ধারায়? 5 ধারায়। আচ্ছা, একটু পড়ি দেখেন। দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধ সমূহ বা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ সম্পর্কে 5 ধারায় আলোচনা করা হয়েছে। প্রথমে দেখেন, আন্ডারলাইন করবেন, ফৌজদারি কার্যবিধির 5-1 ধারায় বলা হয়েছে, মানে 5-এর সাবসেকশন কত? 1, দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে। একটু বুঝেন, আমরা একটু আগে একেবারে ক্লাসের শুরুতে বলেছিলাম যে যে আইনে শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে সে আইনটাকে কি আইন বলে? মূল আইন বা মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল। এখন সেই হিসাবে দণ্ডবিধি একটা কি আইন? সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন। এখন শুনেন, শুধু মূল আইন দিয়ে কোনো কাজ হয় না। মূল আইনে যদি আপনি কার্যকর করতে চান তাহলে লাগবে কারে? পদ্ধতিগত
আইন। ধরেন মূল আইন একটা বন্দুক, মানে মূল আইন একটা গুলি। গুলি তো শুধু গুলি যদি এক জায়গায় আছে, শুধু গুলিতে কি হবে না, কাজ হবে না। গুলি চালাইতে হলে কি লাগবে, বন্দুক লাগবে। পদ্ধতি। তো এই যে যে আপনার যে দণ্ডবিধি নামক উদাহরণ দিয়ে যদি বলি যে দণ্ডবিধি একটা গুলি, তাহলে গুলি চালাইতে এই গুলিটা কোন বন্দুকে ব্যবহার করা যাবে? তাহলে এই যে যে দণ্ডবিধির অধীন যে অপরাধ, এই অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার, এই সব কিছু করা যাবে কোন পদ্ধতিগত আইনের অধীন? ফৌজদারি কার্যবিধির অধীন। বুঝতে পারছেন? মানে দণ্ডবিধি যদি মূল আইন হয়, তাহলে এই মূল আইনটাকে কোন পদ্ধতিতে বিচার করা যাবে, কোন আইনের, কোন আইনটা, কোন পদ্ধতিগত আইনটা লাগবে, এটা হচ্ছে কোন আইন? ফৌজদারি কার্যবিধি। এবং এই চুপ করতে হবে, এই কথা থামান। যারা কথার দরকার আছে ক্লাসের বাইরে যাবে বলেন। দেখেন, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাই যে দণ্ডবিধির সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধি অনুসারে হবে, এটা বলা হয়েছে 5-এর সাবসেকশন কত? 1। এটুকু বুঝছেন? তাহলে আমরা এটা জানলাম যে ফৌজদারি কার্যবিধি যদি একটা বন্দুক হয়, তাহলে এই বন্দুকে দণ্ডবিধি নামক গুলি ব্যবহার করে গুলি করা যাবে। এখন প্রশ্ন এসে যায় যে ফৌজদারি কার্যবিধি যদি বন্দুক হয় বা একটা পদ্ধতিগত আইন, এই পদ্ধতিগত আইনটা কি অন্যান্য মূল যে আইন আছে, অন্যান্য অপরাধ সংক্রান্ত যে আইন আছে, সেই আইনের ক্ষেত্রে কাজে লাগবে কি লাগবে না? উদাহরণস্বরূপ আমি বলি, ধরেন আমরা তো দণ্ডবিধি একটা অপরাধ সংক্রান্ত মূল আইন এটা জানি, কিন্তু আমাদের দেশে সময়ের মানে বিবর্তনে বা প্রয়োজনে এছাড়াও আরো অনেক অপরাধ সংক্রান্ত মূল আইন তৈরি করা হয়েছে। কিভাবে? দেখেন, এই যে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, দেখবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা স্পেশাল আইন। এই অপরাধগুলোর ধারা আমাদের দণ্ডবিধিতে নাই, বা দণ্ডবিধিতে থাকলেও ওই ধারায় এখন আর মামলা হয় না। ধরেন ডিজিটাল নিরাপত্তা আইন 1860 সালে যখন দণ্ডবিধি প্রণয়ন করা হয়, তখন তো ডিজিটাল ব্যাপারটা কি এরকম কোনো বিধানই ছিল না। তো সময়ের প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন আপনাকে তৈরি করতে হয়েছে। তারপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এইগুলাও অপরাধ সংক্রান্ত কি আইন? মূল আইন। তো আমরা এতটুকু জানলাম যে দণ্ডবিধির অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি লাগতেছে, এটা হলো সেকশন 5-এর 1। কিন্তু অপরাধ সংক্রান্ত তো আরো অনেক আইন আছে, যেগুলো যদিও আপনাদের বার কাউন্সিলের মানে বিষয়ের ভিতরে নাই, বাট ফৌজদারি কার্যবিধি কি ওই সকল অপরাধের তদন্ত, অনুসন্ধানে, বিচারের ক্ষেত্রে কি লাগবে কিনা। ধরেন আপনারা চেকের মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীন যে মামলা হয়, এই জায়গায় কি ফৌজদারি কার্যবিধি লাগবে কিনা। তারপরে মাদকের মামলার বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি লাগবে কিনা। তারপরে যে নারী শিশু মামলা তদন্ত, অনুসন্ধানের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি লাগবে কিনা। এই সলিউশনটা লাগবে কি লাগবে না বা প্রযোজ্য হবে কি হবে না, এটা বলছে 5-এর সাবসেকশন 2। আচ্ছা, তো এখন তাহলে দণ্ডবিধির ক্ষেত্রে লাগবে, এটা বলছে 5-এর কত? 1। আর বিশেষ আইনের ক্ষেত্রে লাগবে কি লাগবে না, এটা বলছে কত? 5-এর 2। 5-এর 2 একটু পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধির 5-এর 2 ধারা অনুসারে অন্যান্য যে কোনো আইনের অধীন সকল সকল অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত একই বিধানসমূহ অনুসারে করতে হবে। কিন্তু উক্ত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচারের পন্থা ও স্থান নিয়ে কোনো বিধান করা হলে সেই ক্ষেত্রে উক্ত বিধানসমূহ প্রযোজ্য হবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো, শুনেন, যদি বিশেষ আইনে তদন্ত রিলেটেড বা অনুসন্ধান রিলেটেড, বিচার রিলেটেড বিশেষ আইনে আলাদা কোনো ধারা থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি লাগবে না। আর যদি ওই আইনে আলাদা কোনো ধারা না থাকে, তাহলে তো অবশ্যই কি লাগবে? ফৌজদারি কার্যবিধি লাগবে। আরো ভালো উদাহরণ হয়, এই ধরেন অনেক ক্ষেত্রে কিছু কিছু ঔষধ আছে, ইনজেকশন, মানে ইনজেকশন আছে, দেখবেন যে সাথেই সিরিঞ্জ থাকে, সাথেই কি থাকে? সিরিঞ্জ থাকে। মানে ওই ইনজেকশন আলাদা সিরিঞ্জ কেনা লাগতেছে না, কিন্তু কিছু কিছু ইনজেকশনে অবশ্যই কি সিরিঞ্জ কিনতে হয়। তাহলে ফৌজদারি কার্যবিধি যদি একটা সিরিঞ্জ হয়, তাহলে এটা যদি বলি যে দণ্ডবিধির ক্ষেত্রে অবশ্যই এই সিরিঞ্জটারে কি লাগবে। কিন্তু কিছু কিছু আইন আছে যে আইনে আলাদাই বিধান আছে, তো সেই ক্ষেত্রে তো ফৌজদারি কার্যবিধি লাগতেছে না। উদাহরণস্বরূপ আমি যদি বলি, দেখেন
নারী ও শিশু নির্যাতন দমন আইনের 25 ধারা অথবা 26 ধারা, 25-26-এর যে কোনো একটা, এখানে বলা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি যথাসম্ভব প্রযোজ্য হবে। তার মানে নারী শিশুর মামলার ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের যে আইনটা, এই আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি তাহলে কি প্রযোজ্য হবে, কারণ ওই আইনে বলা আছে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে যৌতুক নিরোধ আইন 2018, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, তারপরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এইসব এগুলা যা যা আছে এই সব কিছুতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, কারণ ওই আইনে বলা আছে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। কিন্তু আমাদের যে দুর্নীতি দমন কমিশন আইন, দুদক শোনেন না, দুদক, তো দুদক প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুসারে, 2004 অনুসারে। দুদক যে মামলা টামলা করে, এই সকল মামলা টামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না, কারণ দুদকের মামলার বিচার কিভাবে হবে, তদন্ত কিভাবে হবে, অনুসন্ধান কিভাবে হবে, তার দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর মধ্যেই বলা আছে। যেহেতু বলা আছে সেহেতু আর কি ফৌজদারি কার্যবিধি রে লাগবে না। তার মানে 5-এর সাবসেকশন 2 থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি কোনো আইনে বিশেষ আইনে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতার কথা বলা থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, যেরকম নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এগুলা ঠিক আছে। আর যদি কোনো আইনে নিষেধ করা থাকে যে না আমার ফৌজদারি কার্যবিধি রে লাগবে না, আমার আলাদাই বিধিবিধান আছে, তাহলে ফৌজদারি কার্যবিধি রে লাগবে না। যেমন কি দুর্নীতি দমন কমিশন আইন 2004। তো এছাড়া যদি কোনো এরকম আইন থাকে যে আইনে এক্সপ্রেসলি বলা নাই যে ফৌজদারি কার্যবিধি রে লাগবে কি লাগবে না, মানে ওখানে নিষেধও করে নাই আবার প্রযোজ্যতার কথাও বলা নাই, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। জি, একটু পড়ি দেখেন। 5-2 ধারার মূল ভাষ্য হলো যে ক্ষেত্রে বিশেষ আইনে কোনো অপরাধ সংজ্ঞায়িত বা শাস্তিযোগ্য করা হয়েছে কিন্তু উক্ত অপরাধের বিচারের পদ্ধতি উক্ত বিশেষ আইনে উল্লেখ করা হয় না, সেই ক্ষেত্রে উক্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারে ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ অপরাধ সংক্রান্ত বিশেষ আইন কিন্তু ওখানে আহ আলাদা তদন্ত, অনুসন্ধান বা বিচারের আলাদা বিধিবিধান নাই, তাহলে সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অবশ্যই কি বলেন প্রযোজ্য হবে। কিন্তু কোন বিশেষ আইনে সংজ্ঞায়িত অপরাধের বিচারের জন্য উক্ত বিশেষ আইনে বিশেষ পদ্ধতির উল্লেখ থাকতে পারে, মানে কিছু কিছু আইনে বিশেষ পদ্ধতির উল্লেখ থাকতে পারে, যে ক্ষেত্রে বিশেষ আইনে উল্লেখিত অপরাধের বিচার করার একটি সম্পূর্ণ পদ্ধতি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে উক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির পদ্ধতি অনুসরণ করা যাবে না। এই যে যেমন দেখেন, যেমন দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর অধীন উল্লেখিত অপরাধ সমূহের ও উক্ত আইনের তফসিলে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান ও বিচার সম্পর্কে উক্ত আইনেই বিধান রয়েছে, সেহেতু দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ বর্ণিত বিধান অনুসারে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান ও বিচার হবে। বুঝতে পারছেন? কারণ এই জায়গায় আলাদা কি আছে, বলে দেওয়া আছে। অথবা অন্যান্য, এটা একটু আন্ডারলাইন করেন, গুরুত্বপূর্ণ, অথবা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার করার জন্য গোল্ডেন কোনো বিধান না থাকলে সেই ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, বা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার করার জন্য ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য করা হলে সেই ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। যেমন এখানে কিছু আইনের কথা বলছে, যে সাইবার নিরাপত্তা আইনের 49 ধারায় বলছে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। তো 5 ধারার সারমর্ম আসলে কি আমি এক কথায় বলে দিই, যে দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিরে লাগবে 5-এর 1, বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিরে লাগবে যদি বিশেষ আইনে বলা থাকে, আর বিশেষ আইনে যদি নিষেধ করা থাকে তাহলে ফৌজদারি কার্যবিধিরে লাগবে না। বিশেষ আইনে লাগবে কি লাগবে না ফৌজদারি কার্যবিধিরে কিছুই বলা নাই, তাহলেও ফৌজদারি কার্যবিধিরে লাগবে। এটাই বলতে 5-এর উপধারা কত 2, এ হলো মূল কথা। বুঝতে পারছেন? তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমাদের নামাজের বিরতির পরে আমাদের
অনুষ্ঠিত হবে আমাদের আজকের যে তামাদি আইনের প্রথম মডেল টেস্ট, সেটা আপনাদের আগামী পড়া হচ্ছে সোমবারে। এবং আপনাদের যদি কোনো আজকে যতটুকু পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, নামাজ শেষ করি জিজ্ঞাসা করবেন। আর তামাদি আইনের 100 মার্কের মডেল টেস্ট এখন অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষা প্রিপারেশন নাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সবার পরীক্ষায় অংশগ্রহণ করার, কারণ পরীক্ষা দিলে আপনাদের অভিজ্ঞতা হয়, এই অভিজ্ঞতাটুকু পরীক্ষা না দিয়ে কখনো আপনি অর্জন করতে পারবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।